আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, এই অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাকে একমত পোষণ করেছেন রাজনৈতিক দল, নাগরিক সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণ। তবে কিভাবে এই ঐক্য তৈরি হবে সে রূপরেখা দেখা যাচ্ছে না। বরং রাষ্ট্র সংস্কার, জাতীয় নির্বাচন, নতুন রাজনৈতিক দল গঠন, ভারতের সঙ্গে সম্পর্ক, আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ সহ নানা ইস্যুতে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনকারীদের মধ্যে মতবিরোধ স্পষ্ট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বারবার আহ্বান জানানোর পরও রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিয়মিত আলোচনা বা যোগাযোগ না থাকায় দূরত্ব তৈরি হচ্ছে। এছাড়াও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়ার ক্ষেত্রে সরকারের নির্বাচন প্রলম্বিত করার কোনো চিন্তা বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন করা হচ্ছে কিনা এমন সন্দেহ তৈরি হয়েছে দলগুলোর মধ্যে। তবে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের মতামত নিয়ে ঐক্যমত স্থাপনের লক্ষ্যে আগামী মাসে জাতীয় ঐক্যমত গঠন কমিশন করার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সংবিধান, নির্বাচনী ব্যবস্থা, জনপ্রশাসন এমনকি গণমাধ্যম সংস্কারের কমিশন গঠন করলো রাজনৈতিক দল সংস্কারে কোনো উদ্যোগ না নেয় প্রশ্ন তুলেছেন কেউ কেউ। দর্শক, এমন বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় কোন পথে সংস্কার, জাতীয় ঐক্য, নির্বাচন। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক মনির হায়দার। জনাব মনির হায়দার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনি চাইলে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে দিতে পারেন প্রতিক্রিয়া, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। চলে যাচ্ছি সরাসরি মূল আলোচনায়। আরও একবার স্বাগত এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। যেটি আমাদের আজকের আলোচনার বিষয়, যে সংস্কারের আসলে যেই আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনটা হয়েছে, এই অভ্যুত্থানটা হয়েছে, এরপর 4.5 মাস আমরা পার করেছি। এবং প্রথম মাসে আমি যদি অগাস্ট থেকে সেপ্টেম্বর মানুষের অকুণ্ঠ সমর্থন, প্রত্যাশাও অনেকখানি ছিল, সেই জায়গায় একটা ভাটা পড়েছে বলে অন্ততপক্ষে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন, যে সংস্কার আদৌ হবে কিনা, যদি হয় সেইটা কোন পথে হবে, এটা দিয়ে যদি আলোচনাটা শুরু করেন। জি, অনেক ধন্যবাদ এবং দর্শকদের শুভেচ্ছা জানাই। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের আকাঙ্ক্ষাটা বেশ পুরনো। বিশেষ করে আমরা যদি একটু অতীতে ফিরে দেখি, যে বাংলাদেশে 2007 সালে 1/11 বলে যে পর্বটা সংঘটিত হয়েছিল, সেই পর্বেও মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় একটা ব্যাপক সংস্কার হবে। আমরা যদি স্মরণ করবার চেষ্টা করি, তো আমরা দেখব যে 2007 সালের সেই 1/11-এর পট পরিবর্তন কিন্তু অ্যাপারেন্টলি খুব পপুলার ছিল, খুব জনপ্রিয় ছিল, মানুষের মধ্যে ব্যাপক সমর্থন মিলেছিল, মানুষ কোনো প্রতিবাদ করেনি। কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে সেই সরকার খুব অজনপ্রিয় হয়ে যায়, এবং অজনপ্রিয় হয়ে যাওয়ার ফলে মানুষের মধ্যে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটা পেছনে পড়ে যায়। মানুষ তখন ঠিক এই আজকে যে ভাবনাটা আমরা দেখছি, তাড়াতাড়ি একটা ইলেকশন হয়ে গেলেই বোধহয় ভালো, এবং ইলেকশনের পক্ষে দাবি জোরালো হতে থাকে। যদিও 2 বছর সেই সরকার ছিল, মানুষের মানে অপছন্দের মুখেই তারা ক্ষমতায় 2 বছর ছিল, মানে শেষ পর্যন্ত সেই সরকারকে মানুষ খুব বেশি পছন্দ করেনি, এবং আমরা দেখলাম কোনো সংস্কার কিছু হয়নি। এইটুকু পর্যন্ত 2007 সালের সরকারের সঙ্গে মিল আছে। কিন্তু এইবারের যে সরকার বা এবারের যে পট পরিবর্তন, এইটা তার চেয়ে অনেক বড় রকমের একটা ঘটনার মধ্য দিয়ে, এটার তুলনা কিছুটা বা অনেকটা 71 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনীয়। যদিও এই কথা শুনে কেউ কেউ বলবে 71 সালে তো লাখো মানুষ প্রাণ দিয়েছে, এবার 2000 মানুষ প্রাণ দিয়েছে। এটা হচ্ছে মানে বলার জন্য বলা। বাস্তবতা হলো যে 71 সালে বাংলাদেশের মানুষ প্রায় জিম্মি হয়ে পড়া একটা পরিস্থিতি থেকে নিজেদের মুক্ত করবার জন্য একটা যুদ্ধ করেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ। এবারও সেরকমই, এবারও দীর্ঘ 16 বছর ধরে জিম্মি হতে হতে মানুষ একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে। তাদের সামগ্রিকভাবে তাদের অধিকার সংকুচিত হয়েছে, কথা বলবার অধিকার নেই, মত প্রকাশের অধিকার নেই, ভোট নেই, নির্বাচন নেই, ভোটাধিকার নেই, বছরের পর বছর। এবং এমন একটা অবস্থা তৈরি করেছিল যে ক্ষমতাসীন যারা ছিল
তাদের আর ক্ষমতা থেকে কোনোভাবে যাওয়ার কোনো লক্ষণও নেই। এরকম পরিস্থিতিতে একটা যুদ্ধ অবস্থা, যেখানে নিরীহ নিরস্ত্র মানুষের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং 2000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজকের দিনে 2000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হওয়া আর 50 বছর আগে লাখো মানুষ হত্যাকাণ্ডের শিকার হওয়া অনেকটা একই। আপনি দেখবেন যে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আজকে এত মানে প্রায় 3 বছর হতে চলছে, সেখানেও কিন্তু লাখ লাখ মানুষ মারা যায়নি, কারণ মানে আধুনিক ওয়ারফেয়ারে অত বেশি মানুষ মারা যায় না। এই আধুনিক যুগে বাংলাদেশে একটা অভ্যন্তরীণ স্বৈরশাসক বা ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য 2000 মানুষ জীবন দিয়েছে, এটা সত্যি একটা যুদ্ধাবস্থা এবং একটা যুদ্ধ জয়ের মতোই। তো আমি এত কথা কেন বলছি এই জন্য যে 1/11 সময়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশার লেজিটিমেসি যতটুকু ছিল, এবারের প্রত্যাশার লেজিটিমেসি তার চাইতে শতগুণ হাজার গুণ বেশি। কারণ এবার আমরা অনেক বেশি ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগ, অনেক ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে এবার এই পরিবর্তন সংঘটিত হয়েছে। সুতরাং মানে হয়তো এই সংস্কারের প্রত্যাশাগুলো 6 মাস আগেও ছিল না, 1 বছর আগেও হয়তো ছিল না, কিংবা 3 মাস আগেও হয়তো ছিল না, কিন্তু জুলাই এবং আগস্ট মাসের প্রথম 5 দিনে যে সমস্ত ঘটনা প্রবাহ সংঘটিত হয়েছে, এত দ্রুত ঘটেছে, ঘটনাগুলো যত দ্রুততায় ঘটেছে, মানুষের মনে প্রত্যাশাও তত দ্রুততায় বেড়েছে। এবং সেটা হলো যে একটা আমূল বদলে যাওয়া রাষ্ট্র ব্যবস্থায় আমরা এখন প্রবেশ করব। রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, আমাদের লেজিসলেটিভ, সব কিছু আমূল পাল্টে যাবে, এরকম একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এবং প্রফেসর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের নেতৃত্বে যখন আমাদের সরকার নবযাত্রা শুরু করলো, সঙ্গত কারণেই মানুষের প্রত্যাশাটা অমূলক ছিল না, বা এটার মধ্যে কোনো অন্যায্যতা ছিল না। আজ থেকে 3 মাস আগেও আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ইনস্ট্যান্ট সার্ভে দেখেছি বা চকিত জরিপ। সেই সমস্ত চকিত জরিপে আমরা মনে করতে পারি যে নির্বাচন কবে হওয়া উচিত, এ ধরনের প্রশ্ন কেউ কেউ করেছিলেন। তো অধিকাংশ মানুষের জবাব ছিল যে না, অ্যাটলিস্ট 2 বছর পর, 2 বছরের মধ্যে কোনো নির্বাচন দরকার নাই। কিন্তু আজকেই যদি আবার চকিত জরিপ আমরা করতে দেখি, আমি জানি না কেউ করছে কি, করলে দেখা যাবে যে এই পার্সেন্টেজটা দ্রুত অন্যদিকে চলে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? আমার ব্যক্তিগত অবজারভেশন হলো, আমি যদি কম্পেয়ার করি, যেহেতু 1/11 বা 2007 সালের প্রসঙ্গ টেনেছি, আমি এই কথাটা বন্ধুদের আড্ডায় বলি যে 2007 সালের সরকার যতটা জনপ্রিয়তা নিয়ে দায়িত্বে বসেছিল, দ্রুততম সময়ে সেই জনপ্রিয়তা তারা হারিয়েছিল, যে তারা রশি অনেক বেশি টাইট দিয়েছিল। সেই সরকার অনেক বেশি শক্তিশালী দেখিয়েছে নিজেকে, যে আমরা অনেক শক্তিশালী সরকার, যাকে তাকে ধরছে। পান দোকানদারও মনে করা শুরু করলো তার ফোন রেকর্ড হচ্ছে বোধহয়, ফিসফিসিয়ে সবাই কথা বলতো। এরকম একটা দমবন্ধ অবস্থা তারা তৈরি করেছিল, যেখানে 3-4 মাসের মাথায় গিয়ে তাদের জনপ্রিয়তা অ্যাবনর্মালি কমে গিয়েছিল। আর এই সরকার এখনো পর্যন্ত ওই রকম অজনপ্রিয় হয়নি, কিন্তু জনপ্রিয়তা যে কমতির দিকে, সরকারের প্রতি মানুষের যে উচ্চাকাঙ্ক্ষা ছিল সেটা যে খুব মানে দ্রুত নেমে যাচ্ছে, এটার কারণ হলো এই সরকার অ্যাবনর্মালি দুর্বল আচরণ করছে। এই সরকার অ্যাবনর্মালি রশি ঢিলা দিয়েছে। 1/11 সরকার রশি বেশি টাইট দিয়েছে, এই সরকার রশি বেশি ঢিলা দিয়েছে। মানে মাঝামাঝি কেউ থাকছে না। এই সরকারও তাই। মানুষের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে 100% না হোক, 70%-80% তো স্পিড থাকতে হবে। আমার কাছে মনে হয়েছে মানে অজ্ঞাত কারণে এই সরকার সেই গতিটা দেখাতে পারছে না তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সেটা আপনি সংস্কারের ক্ষেত্রে, হ্যাঁ ডেফিনেটলি সংস্কার অনেকগুলো কমিশন হয়েছে, এবং কমিশনের প্রসঙ্গে যখন আসলো, আমরা দেখলাম যে যেটা জনপ্রশাসন সংস্কার কমিশন, তারা একটা সুপারিশ দিয়েছে, রাইট, যে উপসচিব, জয়েন্ট সেক্রেটারি তাদেরকে পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হবে, স্বাস্থ্য এবং শিক্ষা ক্যাডারকে তাদেরকে আলাদা কমিশনের মাধ্যমে। এর মানে কমিশনের রিপোর্টের পরপরই যে ব্যাকলেশটা কমিশন পাচ্ছে, অলরেডি সচিবালয় তারা অবরুদ্ধ করা, তার মানে একটা কমিশনের রিপোর্টেরই ব্যাকলেশ আমরা দেখলাম। আসলে হয়েছে কি, ব্যক্তিগতভাবে মানে কেউ হয়তো আমার এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করবে, যে এই পদ্ধতিতে সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে, আমি এটার সঙ্গে একমত না, যে আপনি বিভিন্ন বিষয়ভিত্তিক অনেকগুলো কমিশন করে দিলেন। এখানে আসলে সামগ্রিকভাবে একটা সংস্কারের রূপরেখা তৈরি করা দরকার ছিল, যে গোটা রাষ্ট্রের, ধরেন এই যে প্রশাসনিক সংস্কার কমিশন, আমি এটা সম্পর্কে একটু বলি, হয়তো সময় আমি পাবো কিনা জানি না, যে আমাদের সমস্যাটা কোথায়। আমাদের যে প্রশাসনিক
কাঠামো বা আমরা যে প্রশাসন দেখে অভ্যস্ত, এটা তো আমাদের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। আমাদের সংবিধানে বলা আছে যে প্রশাসন পরিচালিত হবে স্থানীয় সরকারের অধীনে। এখন আমাদের স্থানীয় সরকারটাই ঠিক মতো নাই। সংবিধানে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক এককাংশে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। তো সেটা কিরকম ব্যাখ্যা করে যদি বলি, বা গণতান্ত্রিক দুনিয়ায় যেভাবে চলে, যে ধরেন গাজীপুর অথবা অথবা মানে মানিকগঞ্জের কথা বলি, মানিকগঞ্জ জেলা পরিষদ, এটা হবে বেসিক লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার। মানিকগঞ্জের প্রশাসন, মানিকগঞ্জের পুলিশি ব্যবস্থা, মানিকগঞ্জের এডুকেশন, মানিকগঞ্জের স্যানিটেশন, মানিকগঞ্জের ওয়াটার সাপ্লাই, এই সব কিছুরই অথরিটি হবে মানিকগঞ্জ জেলা পরিষদ। এবং সেখানে আমরা যাদেরকে এখন ডিসি, এসপি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পদ পজিশনে দেখি, এদের নিয়ন্ত্রণ ওই জেলা পরিষদের কাছে থাকার কথা, নির্বাচিত কর্তৃপক্ষের কাছে থাকার কথা। মানিকগঞ্জের ট্রাফিক ম্যানেজমেন্ট, আমরা যখন ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিচার দিকে যাই, আমরা ওইখানে দেখি যে ট্রাফিক ম্যানেজমেন্ট বলে কিছু নাই। এখন মানিকগঞ্জের যিনি ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব, তার জবাবদিহিতা কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আর জানে না ওখানে ট্রাফিক হচ্ছে কি হচ্ছে না, তারও তো এটা নিয়ে বিকার নেই। কিন্তু ওই ট্রাফিক কর্মকর্তা সে যদি মানিকগঞ্জ জেলা পরিষদের কাছে জবাবদিহি করতে বাধ্য হতো, জেলা পরিষদ দেখতো যে আমার এখানে সারাদিন ট্রাফিক জট লেগে থাকে, সে ওটা সলভ করতো। এজন্যই তো স্থানীয় সরকার। মানিকগঞ্জের লোকদের ট্যাক্সের পয়সায় তার পুলিশ চলবে, তারা দেখবে যে আমার টাকা ঠিকমতো ইউজ হচ্ছে কিনা, তারা সেটা জবাবদিহি চাইবে। মানিকগঞ্জের শিক্ষা ব্যবস্থা ঠিকমতো চলছে কিনা, তারা স্থানীয় সরকারের কাছে জবাবদিহি চাইবে। আমাদের তো এই যে জেলা প্রশাসক সিস্টেম, এই যে পুলিশ সুপার সিস্টেম, এটা পাল্টে ফেলা দরকার। এই কারণে আপনি আলাদা পুলিশ রিফর্ম কমিশন করেছেন, আলাদা প্রশাসনিক রিফর্ম কমিশন করেছেন, এটা অর্থহীন। তারা এক্সিস্টিং প্রশাসনিক সিস্টেমকে একটু এদিক সেদিক করার জন্য রেকমেন্ডেশন দিচ্ছে, সেটাই এখন প্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু এইটা যদি সামগ্রিক একটা সংস্কারের পরিকল্পনা আসতো, যে না আমাদের এই সনাতনী প্রশাসনিক ব্যবস্থা পাল্টে ফেলতে হবে। হ্যাঁ, একটা সেন্ট্রাল সার্ভিস থাকবে, ঠিক আছে, কিন্তু সেন্ট্রাল সার্ভিসের লোকেরা লোকাল গভর্নমেন্টের অধীনে কাজ করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট কেবলমাত্র সেগুলো কোঅর্ডিনেট করবে। লোকাল গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা কাউকে সেখানে পোস্টিং দিবে, কাউকে সেখান থেকে উইথড্র করবে। এটার মূল সিদ্ধান্ত গ্রহণকারী হবে লোকাল গভর্নমেন্ট। না, সেই জায়গাতে আমরা যদি আলোচনাটা একটু ফোকাসে রাখি, যে আপনার এতগুলো, আপনি তো শুরুতেই বললেন যে আপনার প্রতি অনেকে নাখোশ হলো যে এই পদ্ধতিতে সংস্কারের কমিশনগুলো হয়েছে, সেগুলো নিয়েও প্রশ্ন করা। আমি ব্যক্তিগতভাবে একমত না, যদিও এই কমিশনের বেশিরভাগ এবং সদস্যরা অনেকেই আমার ব্যক্তিগত ঘনিষ্ঠ। দেখেন এই মুহূর্তে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব বলেছেন যে সংস্কার তো মানুষ আসলে এগুলো বোঝে না, মানুষকে আদৌ সংস্কার শব্দটা বোঝে, মানে আপনি ঢাকার বাইরে বিশাল বাংলাদেশের লোক আসলে সংস্কার বলতে বোঝে আইন শৃঙ্খলা না। মনে ভাই, এটা আমি আবার মির্জা ফখরুল সাহেবের সঙ্গে একমত। সাধারণ মানুষ এমন অনেক কিছু বুঝে না যেটা যারা নেতৃত্বে থাকে তাদের করতে হয়। কথার কথা, ধরেন আমি যদি আমেরিকার এক্সাম্পল দিই, আমেরিকাতে যে রাষ্ট্র ব্যবস্থা আজকে বহু কাল ধরে চলছে, এই রাষ্ট্রের ফাউন্ডিং ফাদাররা যখন এগুলো প্রচলন করেছিলেন, তখন কিন্তু আমেরিকার জনগণ এসে তাদেরকে বলেনি যে আমাদের জন্য এরকম একটা সিস্টেম দাঁড় করাও। যারা নেতৃত্বে ছিলেন তারা উপলব্ধি করেছেন যে আমাদেরকে এমন একটা সিস্টেম তৈরি করে যেতে হবে যেটা যুগের পর যুগ দেশের জনগণকে একটা ভালো ব্যবস্থার মধ্যে রাখবে। তারা এটা করে গেছেন, সেটা লক্ষ্যটা আমরা দেখতে পাচ্ছি। সত্যি হয়তো ইচ্ছার অভাব নাই, হয়তো আমাদের এখন যারা সরকারে আছেন, প্রফেসর ইউনূস সহ অন্যদের, তাদের হয়তো সদিচ্ছার অভাব নেই, কিন্তু আমার কেন যেন মনে হয় যে তারা আসলে সঠিক পথটাকে নিতে পেরেছেন। সঠিক প্রক্রিয়া যেটা অনেক বেশি কার্যকর এবং অর্থপূর্ণ হবে এবং টেকসই একটা সংস্কারের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারবে, সেটা হবে কিনা। দেখুন, আপনাকে আমি একটা জিনিস বলি, এখন তো নির্বাচনের দাবিটা বিশেষ করে বিএনপির তরফ থেকে জোরালো হচ্ছে এবং জনমত সেটার দিকে ক্রমশ বাড়ছে। তো এই জুলাই অভ্যুত্থানের পটভূমিতে যদি একটা নির্বাচন হতে হয়, তো নির্বাচনের আগে আমাদের সংস্কার দরকার, আর সংস্কারের আগে আমাদের একটা ঐক্য দরকার। ঐক্য ছাড়া সংস্কার হবে না। কিন্তু সরকার তার মতো একটা সংস্কার করে দিল, আর ঐক্যবদ্ধভাবে দেশের জনগণ, পলিটিক্যাল পার্টি, অন্যান্য গ্রুপ তারা এটা মানলো না, তাহলে তার সংস্কারটা হলো না, আলটিমেটলি এটা বাদ হয়ে যাবে। সুতরাং সংস্কার করার আগে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে, তারপরে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। আবার এটাও তো অনেকে বলছে যে মানে সংস্কারের মানে এন্ডটা কোথায় হবে? এটা তো একটা চলমান প্রক্রিয়া, কোথাও না কোথাও গিয়ে আমাকে তো দাড়ি টানতে হবে। আপনি তো আর 500 বছরের জন্য আর সংস্কার আজ করতে পারবেন না, কিন্তু আপনাকে মোটা দাগে কিছু সংস্কার তো করতে হবে। এই কারণে
যে আমাদের যে রাজনীতি বা পলিটিক্স এটা তো ক্রিমিনালাইজড হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। একদম সামগ্রিকভাবে আমাদের পলিটিক্সটা ক্রিমিনালাইজ হয়ে গেছে, দুর্বৃত্তায়িত হয়ে গেছে। এইটা আমরা একদম কেন্দ্র থেকে, ঢাকা থেকে গ্রামের মফস্বলে একেবারে মহল্লা পর্যন্ত আমরা প্রত্যেকে এটা দৃশ্য দেখি, এটা তো অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এখন এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স অথবা রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে আমরা কিভাবে একটু ধীরে ধীরে মুক্ত হতে পারি সেই পথে যাত্রা শুরু করতে হবে। আমাদের জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দ সেই অভ্যুত্থানের একদম পরপরই তারা বা অভ্যুত্থানের মধ্যে তারা ঘোষণা করেছিলেন যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে যেতে চাই। কিন্তু আমাদের সরকার যেমন আমাদের সংস্কার এবং নির্বাচন এগুলো সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা দিচ্ছে না, যদিও প্রফেসর ইউনূস একটা রোডম্যাপ বলেছেন, এটা নিয়ে প্রশ্ন আছে। ঠিক একইভাবে আমাদের এই জুলাই অভ্যুত্থানের নায়কেরা তারা ঠিক কি ধরনের পলিটিক্যাল রিসেটেলমেন্ট বা নতুন বন্দোবস্ত চান তারাও কিন্তু আজ পর্যন্ত 4 মাসে খোলাসা করে বলেননি। তারা আপনার একটা কিওয়ার্ড তাদের আছে, ফ্যাসিবাদের বিলোপ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ কিন্তু আরেক জিনিস, এটা একটা এজেন্ডা, এটা কিন্তু নতুন রাজনৈতিক সেটেলমেন্ট না। শোনা যাচ্ছে তারা একটা রাজনৈতিক দল করবেন, আমি এটাকে ওয়েলকাম করি। শুধু ওয়েলকাম না, আমি মনে করি জুলাই অভ্যুত্থানের পটভূমিতে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ফরজ, মানে খুবই জরুরি। কিন্তু তারা ঠিক কি ধরনের রাজনৈতিক দল ইন্ট্রোডিউস করবে বা ক্রিয়েট করবে, সেই রাজনৈতিক দলের নীতি আদর্শ অন্যদের চাইতে কিভাবে আলাদা হবে, এবং দিন শেষে তাদেরকেও তো ভোটের রাস্তায় যেতে হবে। কিন্তু আমি বলছি এক্সিস্টিং পলিটিক্স যাদেরকে আমরা অভিযুক্ত করছি রাজনৈতিক দুর্বৃত্তায়নের জন্য, তার চাইতে বেটার পলিটিক্স তুমি কিভাবে দিবা? শুধু বক্তৃতা দিয়ে তো হবে না। ধরেন মূল সমস্যাগুলো কোথায়? বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের অন্যতম প্রধান কারণ হলো নমিনেশন বাণিজ্য। পার্টির যারা মালিক থাকে, বড় পার্টিগুলোর মালিকেরা নমিনেশন বিক্রি করে বা পছন্দের লোককে দেয়, অপছন্দের লোককে দেয় না। এবং গতকাল একটা পত্রিকাতে শিরোনাম হয়েছে, নমিনেশন বাণিজ্য বন্ধ করার পথ এখনো পর্যন্ত সংস্কার কমিশন খুঁজে পাচ্ছে না। না, আমি এই জায়গাটা আমি যাচ্ছি। আমাদের যারা নতুন নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলছেন তাদেরকে তো বলতে হবে যে আমরা এমন একটা পলিটিক্স ইন্ট্রোডিউস করতে চাই যেখানে গণতান্ত্রিক বিশ্বের মতো প্রাইমারি সিস্টেম থাকবে, মানে এলাকার ভোটাররাই ঠিক করবে তাদের প্রার্থী কে হবে, মানে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হবে না। আমাদের এই যে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া রাজনীতির কারণেই তো আমাদের এখানে কোনো জবাবদিহিতা দাঁড়াচ্ছে না, জনগণের কাছে কোনো ট্রান্সপারেন্সি থাকছে না। আমরা দেখি হঠাৎ করে একজন বড় নেতা হয়ে যাচ্ছেন, হঠাৎ করে একজন বড় নেতা জিরো হয়ে যাচ্ছেন ব্যক্তি বিশেষের ইচ্ছার কাছে। তারপরে এই পার্টিগুলোর লেজিসলেটিভ এজেন্ডা কি হবে, যে আলোচনাটা আপনি টানলেন সেই আলোচনাটা তো আসলে পার্টির সংস্কার, তো আবার সরকার তো পার্টির সংস্কার করে দেয় না। আমি তো এটা সরকারকে দায়ী করছি না, আমি বললাম সেটা তো পার্টির ভেতরেই সরকারের সমালোচনা করছি। আমি যে সরকারের সংস্কারের প্রক্রিয়াটা নিয়ে আমি সমালোচনা করছি, সংস্কারের গতি নিয়ে সমালোচনা করছি। একই সঙ্গে আমি প্রশ্ন তুলছি আমাদের জুলাই অভ্যুত্থানের নায়কদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা, সেটা তারা কিভাবে এগিয়ে নেবে? 4 মাসে তারা কোনো পরিষ্কার চিত্র দিতে পারেনি। মানে তারা পার্টি করবে, আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাওয়ার জন্য নতুন পার্টি লাগবে, এটাকে আমি এনকারেজ করি, এটাকে আমি মনে করি বাকিদের এটাকে ওয়েলকাম করা উচিত, সাপোর্ট দেওয়া উচিত। কিন্তু তাদেরও একই সঙ্গে পরিষ্কার করা উচিত যে এটা কিংস পার্টি না, এই নিশ্চয়তা। তারপরে তাদের পার্টির আমরা দেখি এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে তহবিল সংগ্রহ করে, যেটা কোনো স্বচ্ছতা নাই। মানে বড় বড় মানে দুর্বৃত্ত ব্যবসায়ীরা তারা ফান্ডিং করে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়, তাদেরকে একচেটিয়া সুবিধা দেয়, ব্যবসা বাণিজ্য দেয়। তোমরা যে নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট করবা, তোমাদের রাজনৈতিক মানে তোমাদের দলের তহবিল সংগ্রহের পদ্ধতি কি হবে? তোমরা মানে একদম শুনেন, আপনি যেটা ভালো কাজ করবেন সেটা ডে 1 থেকে করতে হবে। আপনি এমন না যে এখন আমি একটা প্রশ্নবোধক পদ্ধতিতে তহবিল সংগ্রহ করলাম, প্রশ্নবোধক পদ্ধতিতে পার্টি বানালাম, পরে গিয়ে আমি ভালো হয়ে যাব, এটা কোনোদিন হয় না। ভালো হতে হলে ডে 1 থেকে ভালো হইতে হবে। তুমি ভালো কি মন্দ এটা ট্রান্সপারেন্ট হইতে হবে, তোমার ব্যবস্থাটা জবাবদিহিমূলক হইতে হবে। কিন্তু এই জিনিসগুলোর আমি ঘাটতি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, এবং এই ঘাটতিটা আলটিমেটলি আমাদের এক্সিস্টিং পলিটিক্সকে কন্টিনিউ করতে সাহায্য করবে এবং ওই ব্যবস্থা থেকে বের হবার পথটা আমাদেরকে আরো দুরূহ করে দেবে। আরেকটা একটু কুইক প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে এই জুলাই বিপ্লবের পরে এই সকলেরই একটা প্রত্যাশা ছিল যে আপনার এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে। তো সেই বিচারের প্রক্রিয়া আমরা জানি যে জাতিসংঘের একটি দলও এসছে, তারা সরকারের কাছে তথ্য চেয়েছে। মৃতর সংখ্যাটা পর্যন্ত এক্স্যাক্টলি এটা কি 2000 নাকি 1500? তো অনেকে প্রশ্ন তুলেছে
যে এই সরকার আদৌ এই বিচারটি করার জন্য কতখানি মেথডিক্যালি প্রিপেয়ার্ড? না, আমি সরকারের সদিচ্ছা নিয়ে আমি কোনো মানে বিচার করার ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়ে আমি প্রশ্ন মনির ভাই কেন প্রশ্নটা আসছে, সদিচ্ছা তো দেখা যায় না। না, আমি বলছি আই গট ইউর পয়েন্ট। 4 মাসে অবশ্যই মৃতের মানে শহীদের সংখ্যাটা নিশ্চিত সংখ্যাটা বেরিয়ে আসা উচিত ছিল। 4 মাসে অবশ্যই আহতদের সুচিকিৎসা নিয়ে সকল প্রশ্ন দূর হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়নি। কিন্তু বিচারের প্রক্রিয়াটা আবার ভিন্ন। মানে এই দুটো কাজ কিন্তু সব সরকারের একই দফতরের না। ধরেন চিকিৎসার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের, মৃতের সংখ্যা নিরূপণের দায়িত্বটা যদি আমরা বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, পুলিশি ব্যবস্থা তদন্ত সংস্থা তাদের কাছে, বা সরকার অন্য কোনো এজেন্সিকেও দায়িত্ব দিতে পারে। আর বিচারের যে প্রক্রিয়া সেটা আইন মন্ত্রণালয়ের। তো আইন মন্ত্রণালয়ের জায়গায় আমরা দেখছি যে ট্রাইব্যুনাল হয়েছে, খুব দ্রুত গতিতে হয়েছে, প্রসিকিউটর নিয়োগ হয়েছে, তদন্ত সংস্থা নিয়োগ হয়েছে, সব হয়েছে, এবং এক ধরনের মানে কার্যক্রম এর মধ্যে চালু হয়েছে। কিন্তু আপনি যেটা বললেন বাকি জায়গাগুলোতে যথেষ্ট ঘাটতি আছে, যে সেটা কেন হচ্ছে না। এবং এইটার কারণে সরকারের কিছু মানুষ যারা মানে অকারণে বেশি সমালোচনা করতে চায় বা করে, তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে সমালোচনার। আমি মনে করি সরকার চাইলে কিছু কাজ করার মধ্য দিয়ে ক্রিটিসিজমের সুযোগ কমিয়ে দিতে পারতো, কিন্তু সরকার সেটা করছে না। আরেকটা প্রসঙ্গে একটু আনতে চাই, জাতীয় নাগরিক কমিটির যে সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন আইনি দিক থেকে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা না থাকলেও ফ্যাসিবাদী, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধকারী আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে রেলেভেন্ট এবং নির্বাচনে আসতে দেওয়া হবে না, এবং এর জন্য যদি আবারও রক্ত দিতে হয় আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এটা ধরেন স্পিরিট, আমি তার সঙ্গে 100% একমত। এইটাই স্পিরিট আমাদের জুলাই অভ্যুত্থানের পর 2000 মানুষের হত্যাকাণ্ডের পর এটাই আমাদের স্পিরিট, এটাই হওয়া উচিত। এর বাইরে যাওয়ার এটাই যদি স্পিরিট, এটা পুনর্বার ব্যক্তই বা করতে হলো না, এইটাই প্রশ্ন যে কেন তাকে এই কথা বারবার এই জিনিসটা এটা বলতে হচ্ছে। কারণ এই লক্ষণ দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গা থেকে এমন আওয়াজ দেওয়া হচ্ছে বা এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করলেও করতে পারে, কোনো বাধা নেই এরকম। দেখুন, আমি আক্তারের সঙ্গে একটু দ্বিমত করে বলি, সেটা হলো যে কোনো রাজনৈতিক দল, স্বাভাবিক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদেরকে বাধা দেওয়া হবে না, এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রচলিত নিয়ম। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি একটি সন্ত্রাসী দলে, একটি গণহত্যাকারী দলে রূপান্তরিত হয়ে যায়, তাহলে সে কি আর স্বাভাবিক রাজনৈতিক দল থাকে? সেটা তো আপনি তাকে নিবন্ধন বাতিল করছেন না, এটাই তো প্রশ্ন যে 4 মাস হয়ে গেছে, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল ছিল, আমি দ্বিমত করছি না, কিন্তু জুলাই আগস্ট গণহত্যাকাণ্ডের মধ্য দিয়ে স্পষ্টতই কোটি কোটি মানুষের সামনে তার একটা ট্রান্সফরমেশন ঘটেছে, রূপান্তর ঘটেছে। সে রাজনৈতিক দল থেকে একটি গণহত্যাকারী সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে। এটা যে কোনো দ্বিমতের অবকাশ আছে? কেউ কেউ বলবার চেষ্টা করে না আওয়ামী লীগের সব মানুষ তো আবার এই গণহত্যা করেনি, কিন্তু আওয়ামী লীগের কয়জন লোক গণহত্যার প্রতিবাদ করেছে? গণহত্যা মনির ভাই কেন আসছে আমি আপনাকে সূত্রটা বলি, আমি একটু বলি আপনার আলোচনার সুবিধার্থে। ছাত্ররা যখন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম করার পরে কাউন্সিলরদের সাথে এক ধরনের একটা বিতর্ক অবতারণ হয়েছে। সেখানে ছাত্রদের যে লজিকটা ছিল যে এই কাউন্সিলরদের সবাই তো আর আওয়ামী লীগের সমর্থন করেনি, ওই সময় আওয়ামী লীগের অপকর্মের তারা প্রতিবাদ করেছে, তারা আওয়ামী লীগ করলো, সুতরাং তাদেরকে যদি তারা আপনার দলে সমর্থন চাইতে পারে, এটা হলো একটা কুযুক্তি। আমি বলছি আর কি এই যুক্তিতে আবার আক্তার ফেসে যাবে। হ্যাঁ, সেটাই বলছি, যুক্তি আক্তার ফেসে যাবে। উনি এই কথা বলছেন, আবার অন্যদিকে তারা এই কাজটা করছেন। দেখুন, আওয়ামী লীগের শেষের দিকে নির্বাচনগুলোতে এই বিরোধী দলগুলো অংশগ্রহণ করার ব্যাপারে তারা কিন্তু বয়কট করেছে, এবং তাদের যারা অংশ নিয়েছে তাদেরকে তারা বহিষ্কার করেছে। এটা খুবই স্পষ্ট যে আওয়ামী লীগের একতরফা কারচুপিপূর্ণ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, কার্যত পক্ষে আওয়ামী লীগকে তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখবার ক্ষেত্রে তারা সহায়তা করেছে। তাহলে সেই তারা সহায়তাকারী, আপনি তাকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত না করতে পারেন, কিন্তু সে যে এই গণহত্যাকারীদের ক্ষমতায় টিকে থাকবার সহযোগী ছিল, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। সুতরাং কোন যুক্তিতেই আপনি তাদেরকে নিয়ে আপনি নতুন দল করবেন, নতুন দলে ভিড়বার সুযোগ দেবেন, এটা হলো এক ধরনের, আমি বলবো যে স্ববিরোধিতা। খারাপ ভাষায় বললে এটা এক ধরনের ভণ্ডামিও বটে। তা আমি দেখেছি যে তাদের তরফ থেকে আবার দুঃখ প্রকাশ করা হয়েছে এগুলো নিয়ে, যদি তারা ভুল বুঝতে পারে ভালো কথা। কিন্তু আমরা মূল যে আলোচনা সেটা হলো যে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি কিন্তু যথেষ্ট উদার এবং লিবারেল, মানে কোনো রাজনৈতিক দলকে
অন্যায়ভাবে নিষিদ্ধ করা বা নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখার আমি ঘোরতর বিরোধী। কিন্তু স্পষ্টতই কোনো রাজনৈতিক দল যদি রূপান্তরিত হয়ে গণহত্যাকারী, ফৌজদারি অপরাধ ও অভিযুক্ত একটা শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে আপনি তাকে স্বাভাবিক রাজনৈতিক দল বিবেচনা করতে পারেন না। আপনি তার বিচারের ব্যবস্থা করবেন। আমি ব্যক্তিগতভাবে মানে কঠোরভাবে সমালোচনা করতে চাই যে দেখুন, এই যে আইনে রাজনৈতিক দলের বিচারের ব্যবস্থা, বিচারের বিধানটা আওয়ামী লীগ করে গেছে কিন্তু আইনটা সংশোধন করে। কিন্তু আমরা দেখলাম যে সেই আইনটা সংশোধন করে রাজনৈতিক দলের বিচারের ব্যবস্থা বাদ দেওয়া হয়েছে। আমার কথা হলো, আওয়ামী লীগ যে ব্যবস্থাটা করে গেছে আপনি সেটা পরিবর্তন করে কাকে সুবিধাটা দিলেন? আওয়ামী লীগকে সুবিধা দিলেন। এটা কেন দেওয়া হলো? আমি আজ পর্যন্ত এটার পক্ষে কোনো গ্রহণযোগ্য যুক্তি পাইনি। আমি এটার প্রতিবাদ জানিয়ে রাখছি। আমি দেখেছি দুর্ভাগ্যক্রমে এই যে আইনের এই অদ্ভুত সংশোধন, এটার ব্যাপারে ছাত্রদের তরফ থেকে, নাগরিক সমাজের তরফ থেকে বা সমাজের কোনো পর্যায় থেকে খুব বেশি প্রতিবাদ করা হয়নি। আমি মনে করি এটা খুব স্ট্রং প্রতিবাদ করা উচিত এবং আইনটা আওয়ামী লীগ যেভাবে করে গেছে, আওয়ামী লীগের করে যাওয়া আইনে আওয়ামী লীগের বিচার করা উচিত। এবং আরেকটি বিষয় যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও 3টে দফা দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন অনতিবিলম্বে বাতিল, সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা এবং দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার। তার মানে হচ্ছে এইগুলো আবার মতলববাজির দাবি। আমি এসবের সঙ্গে একমত না। এগুলোর মধ্যে নানা মতলব আছে। আপনি ইললজিক্যাল, ইরেশনাল কোনো কথা বলতে পারেন না। আপনি যখন কেউ আপনাকে ধরেন, কথার কথা কিভাবে এক্সাম্পলটা দিব, কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে, এটার জন্য যদি আপনি তার ফাঁসি চান তাহলে হচ্ছে আসলে আপনি তার বাঁচাই দিতে চান, কারণ থাপ্পড়ের জন্য কারো ফাঁসি হবে না। এখন আপনি যদি লক্ষ লক্ষ মানুষকে অ্যারেস্ট করার দাবি তোলেন, তার মানে আপনি আসলে সবাইকে বাঁচাই দিতে চান। আমি ভাই এটার পক্ষপাতী না। যারা জেনুইনলি ফৌজদারি অপরাধের অপরাধী, আপনি তাদেরকে চিহ্নিত করবেন, তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করবেন, গ্রেপ্তার করার দরকার হলে গ্রেপ্তার করবেন, কিন্তু সেটা লক্ষ লক্ষ হইতে পারে না। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাব। বিরতির আগে কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন। সেটা হচ্ছে 4.5 মাসের জায়গায় ধরেন 1 বছর, আমরা আরো 6 মাস পর যদি এই আলোচনাটা করি, এই 6 মাসের মধ্যে এমন কিছু কি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন যেটা আসলে 6 মাস পর ঘটবে, এখন আমরা দেখতে পাইতেছি না? সরকারের মোড অফ অ্যাকশন ওরকম আছে? শুনুন, এটা তো আমি জ্যোতিষী না, জ্যোতিষী তবে লক্ষণ ধরে আমরা বলতে পারি যে আজকে 4 মাস বা 4.5 মাসের মাথায় এসে এতক্ষণ যে হতাশার কথা বললাম, আজ থেকে 3 মাস আগেও এই হতাশার কথা বলবো এমনটা আমি ভাবিনি। সুতরাং এখান থেকে আমরা জানি না কোনো ইঙ্গিত পাবো কিনা বা কোনো কিছু অনুমান করবো কিনা। না, নিশ্চয়ই নিশ্চয়ই সরকারের তরফ থেকে জাতীয় ঐক্যের একটা ডাক দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যের মধ্যে তাদের মধ্যকার বিরোধ কিন্তু খুব প্রকট। তো সেই জায়গাটা আসলে জাতীয় ঐক্যটা হলো কোথায় বা আসলে হবে কি করে? না, মানে জাতীয় ঐক্যটা তো আসলে শুধু কথা দিয়ে হবে না, কাজের মধ্য দিয়ে সেটার পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এতটা সময় সাপেক্ষ না যে এটা হতে 1-2 বছর 3 বছর লেগে যাবে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পটভূমিতে জাতীয় ঐক্যটা নতুন করে তৈরি হওয়ার কিছু নেই। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে জুলাই অভ্যুত্থানটা হয়েছেই জাতীয় ঐক্যের কারণে। যেই জাতীয় ঐক্যটা গত 16 বছর কোনোভাবেই হচ্ছিল না বলেই শেখ হাসিনা এটা সুবিধা নিয়েছে যে দ্বিধা বিভক্ত জাতি, বিরোধী দলগুলো নানাভাবে বিভক্ত, জনগণ নানাভাবে বিভক্ত, এবং সরকার সেই বিভক্তির অনলে আরো ঘি ঢেলেছে, ফলে বিভক্তি ক্রমশ বেড়েছে। কিন্তু জুলাই মাসে এসে কোটা বিরোধী আন্দোলনের সূত্রে যে একটা মিরাকল জাতীয় ঐক্য, এটাকে আমি মিরাকল বলবো এই জন্য যে মানে যখন এই কোটা বিরোধী আন্দোলন শুরু হয় কিংবা 1-2 সপ্তাহ হয়েও গেছে, তখনও পর্যন্ত দেশের মানুষ ভাবেনি যে এটা এমন একটা ইস্পাত কঠিন। আমি আর একটু জিজ্ঞেস করি, এটাকে আপনি জাতীয় ঐক্য বলবেন নাকি কমন ইন্টারেস্টের জায়গা বলবেন? না, আপনি যেইভাবে মানে খুব নির্মোহভাবে জাতীয় ঐক্য বলছেন, এটা তো কমন ইন্টারেস্টের জায়গা অনেকে বলছে। বিএনপিরও এজেন্ডা যে 15 বছর ধরে তারা আন্দোলন করছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে, তো এটাকে ওই সম্প্রীতির জাতীয় ঐক্য নাকি কমন ইন্টারেস্ট? মানে কমন ইন্টারেস্ট আগেও ছিল, মানে আপনি যেটা বলেছেন কমন ইন্টারেস্ট আগেও ছিল। বিএনপিও চেয়েছে হাসিনার এই দানবীয় শাসনের বিদায় হোক, জামাতও চেয়েছে, বামপন্থীরা চেয়েছে, ডানপন্থীরা চেয়েছে, নাগরিক সংগঠনগুলো চেয়েছে, কিন্তু হয়নি। তো কমন ইন্টারেস্ট কিন্তু নতুন করে তৈরি হয়নি, কমন ইন্টারেস্ট আগে থেকেও ছিল, কিন্তু কমন ইন্টারেস্ট এটাকে জনগণকে ঐক্যবদ্ধ করার জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
কিন্তু জুলাই মাসের শেষ দিকে এসে এটা অভাবিতভাবে, অকল্পনীয়ভাবে একটা অভূতপূর্ব ঐক্যে পরিগ্রহ করলো। তাই যদি হয় তাহলে আমার পরের প্রশ্ন হচ্ছে, এই আন্দোলন বা বিপ্লবের কৃতিত্ব রাজনৈতিক দলগুলো কম পেয়েছে বলে তারা বলতে চায় বিভিন্ন জায়গায়। আমি কৃতিত্বের জায়গায় পরে যাচ্ছি। যদি ঐক্যটাই যদি আপনার সেই অর্থে, আমি বলছি যে শেখ হাসিনার এই দানবীয় শাসনের এরকম ভয়ঙ্কর পতনের মূল কারণ যে কারণেই হোক দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে গেছে। সেই ঐক্যের বোমার আঘাতে কিন্তু সে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সুতরাং যারা পরাজিত হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাদের প্রধানত ক্ষোভ কিন্তু এই ঐক্যের বিরুদ্ধে। তাদের শুধু শেখ হাসিনা না, তার পেছনের শক্তি যারা আছে, তাদের কিন্তু প্রতিশোধের জায়গা হচ্ছে যে এই ঐক্যটা ভেঙে দেওয়া। এবং ডে ওয়ান থেকে তারা সেই চেষ্টা করেছে, শুরু করেছে, এতে কোনো সন্দেহ নেই। অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর উচিত ছিল এই ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন এবং সতর্ক থাকা, যে আমাদের মধ্যে কেউ যেন ভাঙন ধরাতে না পারে। এবং এই সচেতন থাকার মধ্য দিয়ে তাদের এমন একটা উপায় খুঁজে নেওয়া দরকার ছিল, সেটা ছাত্র, বিএনপি, জামাত সবাই মিলে, যা আগামী 2-4 বছর আমাদের এই ঐক্য যেভাবে টিকিয়ে রাখতে হবে। আমাদের গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থকে একটু পেছনে রাখতে হবে, নইলে কিন্তু এই অর্জন, এই বিপ্লব বেহাত হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি যখন আগস্ট মাসের শেষের দিকে দেশে এসেছিলাম, আমি এরকম লক্ষণ দেখে গিয়েছিলাম যে ধীরে ধীরে দূরত্ব তৈরি হচ্ছে, ব্লেম দেওয়া হচ্ছে, হ্যাঁ, চাওয়ার মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে। আমি নাম না নিয়েই বলি, সরকারের গুরুত্বপূর্ণ 2-1 জন যাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, আমি এই ব্যাপারে তাদেরকে ব্যক্তিগতভাবে বলে গিয়েছিলাম যে এটা কিন্তু বিপদের কারণ হবে। আজকে আরও 3 মাস পরে এসে আমি যা দেখছি, তাতে দুর্ভাগ্যক্রমে এই জায়গাটাকে অ্যাড্রেস করা হয়নি বলে আজকে ওই যে এক একজনের পথ আর এক এক দিকে চলে যাচ্ছে, পথ মিলছে না দুর্ভাগ্যক্রমে। প্রফেসর ইউনূস যে জাতীয় ঐক্যের ডাক দিলেন, এটা খুবই দরকারি, এই সময় সবচেয়ে দরকারি কাজ হলো এটা। এবং তিনি ডাক দিয়ে বসে থাকেননি, তিনি আবার বিভিন্ন পক্ষকে ডেকে কথা বলেছেন, মিটিং করেছেন। মির্জা ফখরুল একটা কথা বলেছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যতটা যোগাযোগ আলাপ আলোচনা থাকা দরকার সেটা নাই। আমি এখানে 100% তার সঙ্গে একমত। আমি মনে করি শুধু প্রধান উপদেষ্টা কেন, সরকারের অপরাপর নীতি নির্ধারকরা আছেন না, ডক্টর ইউনূস কি একাই সব ঠিক করেন নাকি, সব কৌশল নীতি নির্ধারক? এখানে ছাত্রদের প্রতিনিধিরা যথেষ্ট পাওয়ারফুল, এখানে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে অনেকে অত্যন্ত পাওয়ারফুল। এটা সবার কাজ হওয়া উচিত যে কারো মধ্যে যাতে কোনো হতাশা তৈরি না হয়, কোনো আতঙ্ক আশঙ্কা তৈরি না হয়, এগুলোকে নিয়মিত কথাবার্তা বলা, আলাপ আলোচনা, সার্ভিসিং যেটাকে বলি আমরা। হ্যাঁ, কিন্তু সেই কাজটা দুর্ভাগ্যক্রমে আমি বলবো যে অনুপস্থিত। স্টিল প্রফেসর ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমি বিশ্বাস করি কমিশনগুলো রিপোর্ট দেওয়ার পরে সেটার আলোকে হয়তো আরও আলাপ আলোচনা শুরু হবে। সে আলাপ আলোচনা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না, কারণ কমিশনগুলোর, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টটা খুবই একটা সেন্সিটিভ বিষয়, যে এখানে নানা রকম আলোচনা এর মধ্যে এসছে। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি যে আমি এ দফায় ঢাকায় আসবার একটা বিশেষ কারণ আছে। ঢাকায় আসবার কারণ হলো আমি একটা সংগঠনের সঙ্গে জড়িত, এটার নাম ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। প্রফেসর আলী রিয়াজ এবং ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে এটা 2022 সালে হয়েছিল। এরপরে গত 3 বছরে এই সংগঠনটি প্রায় 3 ডজন ওয়েবিনার করেছে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ইস্যুতে। আর এই সংগঠনের বেশিরভাগ লোকজন পৃথিবী জুড়ে একাডেমিক্স, স্কলার এবং গবেষকরা এটার মধ্যে আছেন, দেশের ভিতরেও অনেকে আছেন। তো এই প্রথম এই সংগঠন একটা ইন পার্সন মানে ফিজিক্যাল প্রোগ্রাম করতে যাচ্ছে। এটা হলো একটা জাতীয় সংলাপ, 2 দিন ব্যাপী, আগামী 27 এবং 28 শুক্র শনিবার এই মাসের ঢাকায় 2 দিন ব্যাপী সকাল থেকে সন্ধ্যা অবধি এই জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। এবং রাজনৈতিক দল এবং এখানে প্রফেসর ইউনূস এটার প্রধান অতিথি হিসাবে সেখানে বক্তৃতা দেবেন। শহীদ পরিবারগুলো এটা উদ্বোধন করবে এবং এরপরে সকল রাজনৈতিক দল, সকল না হয়তো আমি আবার এটা নিশ্চয়তা দিতে বলতে পারবো না, অধিকাংশ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, তারপরে সিভিল সোসাইটি, তারপরে সরকারের নীতি নির্ধারকরা অনেকেই থাকবেন সেখানে, ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধি, সিভিল সোসাইটির প্রতিনিধি, পেশাজীবীদের প্রতিনিধিরা সেখানে থাকবেন, তারপরে প্রভাবশালী ইন্ডিভিজুয়ালসরা সেখানে থাকবেন। ব্যবসায়ীরা আছে? হ্যাঁ, ব্যবসায়ীরাও আছে। টোটাল 6টা অধিবেশনে সেখানে বিভিন্ন বিষয়ে, মানে
আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে জাতীয় ঐক্যের ক্ষেত্রে কমন জায়গাগুলো কোথায় আছে, মানে ইতিবাচক দিকগুলো বের করা, আবার কোথায় সমস্যা সেটা খুঁজে বের করা। তো এটা একটা সূচনা করে দেওয়া যে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো সরকারের কাছ থেকে আশা করছিল সেটা আমরা শুরু করে দিচ্ছি, এবং আমরা আশা করব যে এরপরে সেটার কন্টিনিউশন সরকার করবে, আমাদের মতো অন্য অন্য সংগঠনও সেটা করবে। মানে একটা আপনি দেখবেন আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল ডিবেট, দুই প্রার্থী যে ডিবেট করে, কোনো বছর কোনো একটা টেলিভিশন চ্যানেল এটা আয়োজন করে, কোনো বছর কোনো বেসরকারি সংগঠন আয়োজন করে, কোনো বছর কমিউনিকেশন এজেন্সিও করে। হ্যাঁ, তো এরকম আর কি আমরা এটা শুরু করে দিচ্ছি, পরেরটা হয়তো সরকার করবে, তারপরেরটা হয়তো আরেকটা বেসরকারি সংগঠন করবে। কিন্তু আমাদের একটা এই ধরনের ব্যাপক আলাপ আলোচনা, বোঝাপড়া, যোগাযোগ পক্ষগুলোর মধ্যে একটু কি জানা সম্ভব যে কোন 6টা সেমিনারে নিশ্চয়ই কিছু থিম আপনারা ঠিক করেছেন, সেটা কি মানে সংস্কার কমিশনের থিমের সাথে অ্যালাইন করে নাকি? না, ঠিক সেরকম না। এখানে ধরেন পুরো সংলাপের মূল থিম হলো ঐক্য, সংস্কার এবং নির্বাচন। এটা কেন? আলটিমেট গোল তো নির্বাচন। তো নির্বাচন করতে হলে একটা সংস্কার লাগবে। আমাদের জুলাই অভ্যুত্থানের পটভূমিতে নির্বাচনের প্রধানতম পূর্ব শর্ত একটা সংস্কার। এ ব্যাপারে জাতির মধ্যে কোনো দ্বিধা আছে বলে আমরা মনে করি না। আর সংস্কারের পূর্ব শর্ত হলো ঐক্য। আপনি ঐক্য ছাড়া কোনো সংস্কার করলে সেটা হবে না, সেটা টিকবে না। সুতরাং এই তিনটা হলো থিম, ঐক্য, সংস্কার এবং নির্বাচন। আর যে সেশনগুলো আছে এর মধ্যে একটা সেশন হলো ঐক্যের সংলাপ, যে ঐক্যের ক্ষেত্রে কোথায় কোথায় মিল আছে, কোথায় কোথায় অমিল আছে। মানে একটু যদি আমরা নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং সেশন হবে, আমরাও যাওয়ার চেষ্টা করব। একটা বিষয় খালি জানতে চাই, এই মুহূর্তে আসলে ঐক্যের ক্ষেত্রে ঘাটতির জায়গাটা কোথায়? এইটা আমি এখন যদি বলে দিই তাহলে আমার মনে হয় সেটা আমরা সংলাপে আলোচিত হবে। আমাদের আরেকটা আছে মুক্ত সংলাপ, সেখানে মোস্টলি ইয়াংদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে। তারপরের 3টা বিষয়ভিত্তিক অধিবেশন আছে। একটা হলো সংবিধান, সংস্কার এবং নির্বাচন এই শিরোনামে। আরেকটা আছে জুলাই গণহত্যা এবং গুমের দায় এবং ফ্যাসিবাদের বিচার। আর আরেকটা হলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি। এই 3টা সেশন হবে, এরপরে আপনার সমাপনী হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু মানে দেরিতে হলো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটার জন্য ধন্যবাদ আপনাকে। কিন্তু সেই সংলাপের টেন্টেটিভ আউটকাম আপনারা যেহেতু আয়োজন করছেন, কি এক্সপেক্ট করছেন? যে আমরা এটার মানে আউটকামটা হচ্ছে আমরা সকলের সম্মতিতে একটা যৌথ ঘোষণা তৈরি করবার চেষ্টা করব। সেখানে এই যৌথ ঘোষণা তৈরি আমরা করব না, এটা সকল পক্ষের প্রতিনিধিত্বের উপস্থিতিতে তাদের অংশগ্রহণে যৌথ ঘোষণা তৈরি করা হবে এবং যৌথ ঘোষণাটা সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এরপর দুই পক্ষই সিদ্ধান্ত নিবে যে আসলে কোন। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে একটু নির্বাচন প্রসঙ্গটা তো একটু আসতে চাই। বিএনপির পক্ষ থেকে খুব স্পষ্টভাবেই শুরুর দিকে তারা যদিও বলেছে বা যে এই সরকারকে তারা অকণ্ঠ সমর্থন এবং তারা সময় দিতে কোনো সমস্যা নেই, কিন্তু যেই আমরা প্রধান উপদেষ্টার মুখ থেকে 2025 ডিসেম্বর শুনলাম, এর পরবর্তীতে প্রেস সচিবের কাছ থেকে আরেকটা বার্তা শুনলাম যে 26 জুন পর্যন্ত এটা হতে পারে। এরপরেই বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখনো সুস্পষ্ট না এবং তারা এই রোডম্যাপ যেটা আসলে টাইমলাইনও তারা সামহাও খুব স্পষ্টভাবে বলছে যে আসলে নির্বাচন 25-এর মধ্যেই সম্ভব। বিষয়টা হয়েছে কি আপনাকে আমি বলি, এই সম্ভাব্যতাটা কতখানি? এই যে একটা ধোঁয়াশা, এটা খুব স্পষ্ট যে বিএনপি এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরাই এই মুহূর্তে বাংলাদেশের দুটি প্রধানতম পক্ষ। আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিএনপির মধ্যে এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে যে তারা কি কোনো কায়দা কৌশল করে নির্বাচনটাকে ক্রমশ পিছিয়ে দিতে চায়। আবার অন্যদিকে আমাদের ছাত্র নেতৃবৃন্দের কথা শুনলে মনে হবে তারা আশঙ্কা করছে যে বিএনপি কি কোনো মতে একটা ইলেকশন আদায় করে নিয়ে ক্ষমতায় গিয়ে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে চায়। না, এটা কিন্তু বাস্তবতা। এই দুই আশঙ্কা দুই মহলেই তৈরি হয়েছে। প্রশ্ন হলো এটা কেন তৈরি হয়েছে? এটা তো হওয়ার কথা ছিল না। এটা হয়েছে এক ধরনের রহস্যময়তা থেকে, অস্পষ্টতা থেকে, মানে ট্রান্সপারেন্সির অভাব আমি বলবো। একটু আগে বললাম না, ছাত্ররা কি করতে চায় তারা সেটা পরিষ্কার করছে না। অভিযোগ করা হচ্ছে স্পষ্টত যে ছাত্রদের মধ্যে একটা অংশ ক্ষমতায় আছে, সরকারে আছে, তো তারা কি ক্ষমতায় থেকে সরকার দল গঠন করতে চায়? তাহলে তো এটাকে আরেকটা কিংস পার্টি হয়ে যায়, সেটাই তো আমি বলা হচ্ছে। আবার ছাত্রদের পক্ষ নিয়ে উপদেষ্টাদের কারো কারো মুখ থেকে এরকম কথা বেরিয়েছে যে ক্ষমতায় থেকে যদি পার্টি করলে কিংস পার্টি হয় তাহলে বিএনপি তো একটা কিংস পার্টি। আমি আসলে এটাকে একটা কুযুক্তি বা খোঁড়া যুক্তি বলবো। সেই 78-79 সালের বাস্তবতা আর আজকের বাস্তবতা এক না। তখন বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টির অস্তিত্ব ছিল না। সেই শেখ মুজিবুর রহমানই তো বাকশাল করার মধ্যে দিয়ে রাজনীতিকে কবর দিয়ে দিয়েছে, দলীয় রাজনীতিকে।
জিয়াউর রহমান দলীয় রাজনীতির পুনর্জন্ম দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের পুনর্জন্ম দিয়েছেন। সুতরাং সেই সময় একটা পার্টি করার পটভূমি আর আজকের পটভূমি এক না। ছাত্রদের একটা অংশ ক্ষমতায় থেকে পার্টি করলেই কিংস পার্টি হয়ে যাবে, আমি আবার এই তত্ত্বে বিশ্বাস করি না। এই যুক্তিটা বা এই তর্কটা উঠতো না যদি এই অভ্যুত্থান পরবর্তী সরকারটাকে একটা পার্টিসিপেটরি জাতীয় সরকার করা যেত। আমি জানি না যে এরকম উদ্যোগ ভেতরে ভেতরে নেওয়া আদৌ হয়েছিল কিনা। এটা হয়েছে, এটা একটা ইঙ্গিত পেলাম যে আজকে বিএনপির জনাব আব্দুল সালাম উনার বক্তব্যে পেলাম যে আমরা চাইলেই 5ই অগাস্টের পরেই ক্ষমতায় যেতে পারি। আমি আব্দুল সালাম সাহেবের কথা বলবো না, আমি বিএনপির তার চেয়েও আরো সিনিয়র দায়িত্বশীল, মানে আমি নামটা বলে দিতে পারি কিন্তু মানে যিনি আপনার 5ই আগস্ট সেনা সদরে গিয়েছিলেন এরকম একজন উচ্চ পর্যায়ের দায়িত্বশীল নেতার সঙ্গে একদম আমি 1-to-1 কথা বলেছি যে আপনাদের কি কখনো কোনো পর্যায় থেকে সরকারে যুক্ত হওয়ার জন্য অফার করা হয়েছিল? তিনি বললেন যে 5 তারিখে সেনা সদরের আলোচনায় কেউ কেউ বলেছিলেন যে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করা যায় কিনা। তো আমরা এটার সঙ্গে একমত হইনি, কারণ সেখানে জাতীয় পার্টি উপস্থিত ছিল। তো সবাইকে নিয়ে মানে সেখানে জাতীয় পার্টিও থাকবে, আওয়ামী লীগের কাউকে আনা হবে কি হবে না সেটা স্পষ্ট করা হয়নি। তখন আমরা এটা এগ্রি করিনি। আমরা আশা করেছিলাম যে পরবর্তীতে এটা নিয়ে আরো আলোচনা হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, ব্যাপারটা অন্যদিকে গেছে। একটা সরকার হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, প্রধানত ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছে। ওই পর্যায়ে এসে ছাত্রদের পক্ষ থেকে কিংবা প্রফেসর ইউনূসের পক্ষ থেকে কিংবা তার অন্যান্য উপদেষ্টাদের তরফ থেকে বিএনপিকে আর কোনো অফার করা হয়নি। তো আমি এটাকে একটা বড় রকমের ভুল মনে করি। আমি এই কথা আজ থেকে 2-2.5 মাস আগেও বলেছি যে 1972 সালে বাংলাদেশ যে ভুল করেছিল ঠিক একই ভুল 50 বছর পরে এসে আমরা আবার করলাম। 71 সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সকল পক্ষ মিলে করেছে, শুধু আওয়ামী লীগ করেনি, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। কিন্তু 72 সালে সরকারটা হয়েছে শুধু আওয়ামী লীগের, বাকিদেরকে কোনো খবর নেওয়া হয়নি, যে কারণে কদিন পরে জাসদের জন্ম হয়েছিল অনিবার্য পরিণতিতে। ঠিক 2024 সালে এসে দেখেন একটা ঠিক 71-এর মতো একটা সকলের অংশগ্রহণে একটা লড়াই হলো, সেই লড়াইয়ে জাতি জিতলো, নতুন সরকার হচ্ছে। এই সরকারটা সবার অংশগ্রহণে একটা জাতীয় সরকার হওয়া উচিত ছিল, সরকারটা শক্তিশালী হওয়া উচিত ছিল, দুর্বল হওয়া উচিত হয়নি। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা গেছে যে এই সরকারটা শুধু ছাত্রদের এবং তাদের ইচ্ছা অনুযায়ী বাকি কিছু লোককে নিয়ে তিনি বলেছেন এটা ছাত্রদের সরকার, ছাত্রদের নিয়োগ দেওয়া সরকার, যারা আছেন সরকারে এদেরকে ছাত্ররা নিয়োগ দিয়েছে। তো এই জিনিসটাই হচ্ছে এই যে উভয় পক্ষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি, সন্দেহ, সংশয়, এগুলার মূল বীজটা বপিত হয়েছিল আসলে ওখানে। আমরা জানি না এই বীজটা আগামী দিনে নিষ্ক্রিয় হবে নাকি এটা আরো বড় গাছ হয়ে উঠবে এবং এই বিপ্লবকে অর্থহীনতার দিকে ঠেলে দেয় কিনা, এই আশঙ্কা তো থাকতেই পারে। এই মুহূর্তে আসলে মানে আপনি তো দায়িত্বশীল জায়গা থেকে এই মুহূর্তে আসলে 1 মিনিট করে বলবেন সরকারের জন্য আসলে আপনি কি বার্তা দিতে চান এবং রাজনৈতিক দলগুলোর জন্য কি বার্তা আপনার? ওকে, প্রথম কথা হলো সরকারের জন্য বার্তা, এটা সেই চর্বিত চর্বণ, সেটা হলো যে আমি মনে করি এখনো সুযোগ আছে এই সরকারটাকে আরো বড় করা এবং শক্তিশালী করা। এ সরকার সকল ক্ষেত্রে দুর্বল আচরণ করছে। সরকারের উপদেষ্টাদের অনেকের ব্যক্তিগত ভূমিকা, গত 16 বছরে তাদের অবদান, বক্তব্য, হ্যাঁ, এগুলা প্রশ্নের মধ্যে আছে। আমি মনে করি ক্যাবিনেটটাকে মিনিংফুলি রিশাফল বা রিফর্ম করা উচিত, মানে রাষ্ট্র রিফর্মের চাইতে ক্যাবিনেটটা রিফর্ম করা উচিত। ক্যাবিনেটটাকে, এটা তো 3 মাসের সরকার না, আপনাকে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একটা লম্বা সময়ের জন্য। আপনি তত্ত্বাবধায়ক সরকারের আচরণ করছেন কেন যে 3 মাসের সরকার? মানে কিভাবে বলবো, এটা একটা স্ট্যাটাস কো সরকার। মানে হাসিনা যা যেভাবে রেখে গেছে অল্প স্বল্প কিছু মানে এলোমেলো করা ছাড়া সবকিছু ওইভাবে রেখে দেওয়া। আমি আপনাকে সরকারের মন্ত্রণালয় এবং দপ্তর ধরে ধরে বলতে পারি যে এই সমস্ত মন্ত্রণালয় এবং দপ্তরগুলোর প্রধান ব্যক্তিরা তারা শুধুমাত্র হাসিনার রেখে যাওয়া পুরো ব্যবস্থাটাকে টিকিয়ে রাখছেন, কোনো বড় পরিবর্তন করছেন না। আপনি অনেক মানে গুরুত্বপূর্ণ সরকারি সংস্থায় দেখবেন যে কোনো পরিবর্তন হয় রাজনৈতিক দলগুলোর জন্য। আমি এটাকে বলি স্ট্যাটাস কো। সরকারের এখান থেকে বেরিয়ে আসা উচিত, সরকার আরো বড় করা উচিত, প্রত্যেক মন্ত্রণালয় কেন্দ্রিক একজন করে উপদেষ্টা নেওয়া উচিত, দরকার হলে প্রত্যেক মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা একজন বিশেষ সহকারী নেওয়া উচিত, সরকারের কাজের গতি বাড়ানো উচিত। আর রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের দাবি তো তারা করবেই, এটা ঠিকই আছে, কিন্তু একই সঙ্গে তাদের বরং রাজনৈতিক দলগুলোরও কিন্তু বিপদ আছে। তারা যদি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলাতে না পারে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পটভূমিতে যে পরিবর্তিত আকাঙ্ক্ষা,
এটার সঙ্গে তাল মিলাতে না পারে, তাহলে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর ভবিষ্যতে খুব ভালো এটা বলা যাবে না। ধন্যবাদ জনাব, আপনাকে অসংখ্য যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।